গল্পের শুরুতে মহাকাশ থেকে এক বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। মানবজাতি নিজেদের বাঁচাতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছড়েছিল, যা গ্রহাণুটিকে টুকরো টুকরো করে দেয়। তবে এর তেজস্ক্রিয় কণাগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই বিকিরণের প্রভাবে পিঁপড়া, মাকড়সা, সাপ, টিকটিকি সমস্ত শীতল রক্তের প্রাণীর ডিএনএতে অদ্ভুত পরিবর্তন আসে। তাদের আকার অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, যেন তারা দানবে পরিণত হয়েছে। 1 বছর ধরে চলা এই ভয়াবহ যুদ্ধ পৃথিবীর চেহারা পাল্টে দেয়। বেশিরভাগ বড় প্রাণী নিশ্চিহ্ন হয়ে যায়, সামরিক বাহিনী তাদের গোলাবারুদ হারিয়ে ফেলে, আর প্রায় 95% মানুষ মারা যায়। বাকিরা মাটির নিচে তৈরি বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়। এই গল্পটি সেই বেঁচে থাকা মানুষদের একজন, জোয়েলের গল্প শুরু হয় এক বিকেলে, যখন সে তার বান্ধবী অ্যামির সাথে গাড়িতে কিছু ব্যক্তিগত মুহূর্ত কাটাচ্ছিল। হঠাৎ আকাশ থেকে সেই গ্রহাণুর তেজস্ক্রিয় কণা তাদের শহরের দিকে পড়তে শুরু করে। এর পরপরই একটি বিশাল পোকামাকড় তাদের শহরে আক্রমণ করে। দুজনেই দ্রুত বাড়ির দিকে ছুটে যায়। সেখানে তারা দেখে সবাই শহর ছেড়ে যাবার প্রস্তুতি নিচ্ছে। অ্যামি এবং জোয়েলকে আলাদা হতে হয়। বিদায় নেওয়ার আগে জোয়েল অ্যামিকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে খুঁজে বের করবে। পালানোর পথে জোয়েলের পরিবার সেই দানবীয় প্রাণীদের আক্রমণে আটকা পড়ে। জোয়েল গাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেও তার বাবা মা ভেতরেই আটকে পড়েন। শেষ মুহূর্তে জোয়েলের মা তাকে পালিয়ে যেতে বলেন। অনিচ্ছা সত্ত্বেও জোয়েল যখনই নড়াচড়া করতে যায়, একটি বিশাল প্রাণী তাদের গাড়ির ওপর পা রাখে। নিজের চোখের সামনে বাবা মাকে মরতে দেখে জোয়েল হতবাক হয়ে যায়। আশেপাশের লোকেরা জোয়েলকে টেনে নিয়ে গাড়িতে তোলে, কিন্তু এই ভয়াবহ স্মৃতি থেকে সে বেরোতে পারে না। এই ঘটনার পর 7 বছর কেটে গেছে। জো এখন তার জীবন বাঁচানো সেই লোকদের সাথেই থাকে। এই বাংকারে জো ছাড়া সবাই নিজেদের সঙ্গীর সাথে থাকে। জো তখনও বাবা মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। তার উদ্বেগ এবং আতঙ্কের কারণে তাকে কখনো বাইরে পাঠানো হয়নি। দানবীয় প্রাণীদের দেখলেই সে জমে যেত, কিছুই করতে পারত না। জো বাংকারের ভেতরে সবার জন্য খাবার তৈরি করত এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। গত 7 বছর ধরে সে এভাবেই জীবনযাপন করছিল। একদিন তাদের বাংকারে একটি বিশাল পিঁপড়া ঢুকে পড়ল। গ্রুপের পুরো সদস্যরা এটিকে মারার জন্য প্রস্তুত হল। জো লড়াই অংশ নিতে চেয়েছিল, কিন্তু অন্যরা তাকে বাধা দিল। 4 জনের একটি দল পিঁপড়াটিকে মারতে গেল, আর বাকিরা একটি থার্মাল ক্যামেরায় তাদের লড়াই দেখছিল। হঠাৎ সেই বিশাল পিঁপড়াটি 4 জনের মধ্যে একজনকে ধরে ফেলল। সঙ্গীদের বিপদে দেখে জোয়েল আর চুপ থাকতে পারল না। সে তাদের বাঁচানোর জন্য ছুটে গেল। তখনই সেই বিশাল পিঁপড়ার ছায়া দেখল। পিঁপড়ার মুখে তাদের একজন সঙ্গী ছিল। এই দৃশ্য দেখে জোয়েলের ভয় তাকে গ্রাস করল এবং সে সেখানেই জমে গেল। যখন সেই দানবীয় পিঁপড়াটি তার দিকে এগিয়ে এলো, জোয়েল চোখ বন্ধ করে নিল। যখন সে চোখ খুলল, তখন পিঁপড়ার মাথাটি জোয়েলের পায়ের কাছে পড়েছিল। গ্রুপের অন্য 2 জন লোক পিঁপড়াটির মাথা কেটে ফেলেছিল। এই ঘটনা থেকে নিজেকে সরিয়ে নিতে এবং মনোযোগ ঘোরাতে জো রেডিওতে কারো সাথে কথা বলতে শুরু করল। এটি আর কেউ নয়, ছিল অ্যামি। অ্যামিও 7 বছর আগের সেই ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু অ্যামির কলোনি এখান থেকে অনেক দূরে ছিল এবং 7 বছর ধরে তারা দেখা করতে পারেনি। অ্যামিকে খুঁজে বের করার জন্য জো অনেকগুলো স্টেশনে কথা বলল এবং অবশেষে তাকে খুঁজে পেল। দুজনেই খুব আনন্দের সাথে একে অপরের সাথে কথা বলছিল। কিন্তু হঠাৎ করে রেডিও বন্ধ হয়ে গেল। আজ মৃত্যুর মুখোমুখি হয়ে জো কিছুটা বিচলিত ছিল। সে আর সারা জীবন বাংকারে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে চায় না। জোয়েল তার সঙ্গীদের জিজ্ঞাসা করল, অ্যামির কলোনি এখান থেকে কত দূরে? তারা বলল, অ্যামির কলোনি পশ্চিমে 140 কিলোমিটার দূরে একটি সমুদ্র সৈকতের ওপরে তৈরি। জো বলল সে সেখানে যেতে চায়। তার সঙ্গীরা তাকে বোঝালো যে সেখানে পৌঁছতে অন্তত 7 দিন লাগবে এবং কোনো প্রশিক্ষিত মানুষও 3-4 দিনের বেশি বাইরে বাঁচতে পারে না। তারা বলল, তুই তো 1 ঘন্টার মধ্যেই মারা যাবি বাবা। কিন্তু জোয়েল মনস্থির করে ফেলেছিল, হয় সে অ্যামির সাথে দেখা করবে, নয়তো চেষ্টা করতে করতে জীবন দেবে।
জোয়েলের কিছুটা এও মনে হয়েছিল যে সে এই বাংকারে এই লোকদের সাথে থাকার যোগ্য নয়। সে শুধু এখানে একটা বোঝা। কিন্তু আসলে তা নয়। জোয়েলের বন্ধুরা তাকে খুব ভালোবাসত। তারা তাকে সাহায্য করার জন্য একটি ম্যাপও তৈরি করে দিল যাতে সে অ্যামির কাছে পৌঁছতে পারে। বহু বছর পর জো সেই কলোনি থেকে বাইরে এলো। অ্যামির কলোনি পশ্চিমে 140 কিলোমিটার দূরে। কিন্তু জোয়েলের একেবারেই ধারণা ছিল না পশ্চিম দিক কোনটা। সে আন্দাজে এগিয়ে গেল। কিছুক্ষণ চলার পরই জোয়েল একটি বড় প্রাণীর আওয়াজ শুনল। সে কাছের একটি বাড়িতে লুকিয়ে পড়তে গেল, কিন্তু সেখানে একটি পুকুরে আগেই একটা বড় ব্যাঙ ছিল। এই প্রাণীটিকে দেখেই জোয়েল আবার জমে গেল। যেইমাত্র এই ব্যাঙটি তার জিহ্বা দিয়ে জোকে আক্রমণ করল, তখনই কেউ জোয়েলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এটি আর কেউ নয়, একটি কুকুর ছিল। তখনই সেই ব্যাঙটি আবারও আক্রমণ করল এবং তার জিহ্বা দিয়ে জোয়ের পা ধরল। কুকুরটি সেই ব্যাঙের জিহ্বায় কামড় দিল। ফলে ব্যাঙের খপ্পর থেকে জো ছুটে গেল এবং দ্রুত জো ও কুকুরটি সেখান থেকে পালিয়ে গেল। দ্রুতই কুকুরটি একটি থেমে থাকা বাসে উঠে পড়ল। এই বাসটিই ছিল কুকুরের বাড়ি, যেখানে সে তার মালিক সাথে থাকত। তার মালিক হয়তো মারা গিয়েছিল। জোয়েল দেখল একটি দেয়ালে BOY লেখা আছে। যেইমাত্র জোয়েল বয় বলল, কুকুরটি একদম সজাগ হয়ে গেল। এতে জোয়েল বুঝতে পারল যে এই কুকুরটির নাম বয়। সেখানে পড়ে থাকা একটি লাল পোশাক যেইমাত্র জোয়েল তুলল, বয় একদম সেই পোশাকটি জোয়েল কাছ থেকে কেড়ে নিল, কারণ এটি বয়ের মালিকের শেষ স্মৃতিচিহ্ন ছিল। জো সারা রাত ওই বাসে থাকল এবং সকাল হতেই সেখান থেকে বেরিয়ে পড়ল। যেইমাত্র জোয়েল যেতে শুরু করল, বয়ও সেই লাল পোশাক নিয়ে তার পিছু পিছু এলো, যেন সে তার সাথে চলতে চায়। এরপর জোয়েল সেই পোশাকটি নিয়ে তার ব্যাগে রেখে দিল এবং বয়কে তার সাথে নিয়ে চলতে শুরু করল। সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়া এলাকাগুলো পেরিয়ে তারা দুজনেই ধীরে ধীরে তাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগল। তখনই পথে জোয়েল একটি গাছের ওপর কিছু ফল দেখতে পেল। তার খুব ক্ষুধে লেগেছিল, কিন্তু যেইমাত্র সেই ফলটি খেতে শুরু করল, বয় তার পা টানতে শুরু করল, যেন সে চায় না যে জো এটি খাক। জো বুঝতে পারল যে হয়তো এটি বিষাক্ত হবে। এগিয়ে যেতে যেতে জো তার ভ্রমণের অভিজ্ঞতা একটি বইয়ে লিখতে থাকল। হঠাৎ চলতে চলতে জোয়েল একটি বড় গর্তে পড়ে গেল। যেইমাত্র সে ওপরে ওঠার চেষ্টা করল, সে অনুভব করল যে সে এখানে একা নয়। মাটিতে বড় বড় হাড় পড়েছিল, অর্থাৎ সে এই জিনিসের প্রথম শিকার হবে না। হঠাৎ খুব দ্রুত রক্তচোষা পোকাগুলো তার ওপর আক্রমণ করে বসল, কিন্তু ঠিক সময়ে একজন অজানা লোক তাকে দড়ি দিয়ে ওপরে টেনে তুলল। এই লোকটির নাম ক্লাইড এবং তার সাথে থাকা এই ছোট মেয়েটি মিনো খুব বিপজ্জনক। সে গ্রেনেড দিয়ে সেই সমস্ত পোকাকে উড়িয়ে দিল। ক্লাইড জোকে বলল, তোমার এখানে একা ঘোরা উচিত নয়। এই শুনে জো বলল, আমি একা নই, একটি কুকুর আছে আমার সাথে এবং আমি আমার বান্ধবী অ্যামিকে খুঁজে বের করার জন্য তার কলোনিতে যাচ্ছি। ক্লাইড বলল যে সে উত্তর দিকে যাচ্ছে, যেখানে পাহাড় এবং বরফ আছে, কারণ সেখানে একটি বিশেষ কলোনি আছে এবং ঠান্ডার কারণে এই প্রাণীগুলো সেখানে আসে না। ক্লাইড বলল যে কিছুক্ষণ পর্যন্ত তাদের একসাথে যেতে হবে, তাই যদি জোয়েল চায় তো তাদের সাথে চলতে পারে। কিছুক্ষণ চলার পরে তারা একটি পাহাড়ে থামল। মিনো জোয়েলকে তীর চালানো শেখাচ্ছিল, কিন্তু জোয়েলের নিশানা খুব খারাপ ছিল। মিনো বলল তার বাবা তাদের কলোনির সেরা তীরন্দাজ ছিলেন, কিন্তু যখন এই বিপজ্জনক প্রাণীদের একটি দল তাদের কলোনিতে একসাথে আক্রমণ করল, তখন মিনোর বাবা সহ ক্লাইডের ছেলেও মারা গেল। তখন থেকে ক্লাইড এবং মিনো একসাথে একটি নিরাপদ কলোনির সন্ধানে আছে, যেখানে তারা আরামে জীবন কাটাতে পারবে। তখনই জঙ্গল থেকে ক্লাইড একটি প্রাণী তাদের দিকে আসতে দেখল। ক্লাইড জোকে বলল, এই প্রাণীটি এখন তোমার গন্ধ পেয়ে গেছে, তাই এখন এটি তোমার পিছু অনেক দিন ধরে করবে। দ্রুতই তারা সেখান থেকে বেরিয়ে গেল। আসলে মিনো এবং ক্লাইড অনেক দিন ধরে পৃথিবীতে টিকে আছে, তাই তারা এই প্রাণীগুলো সম্পর্কে অনেক কিছু জানে। এগিয়ে গিয়ে ক্লাইড একটি খুব বড় শামুক দেখল। ক্লাইড জুয়েলকে বলল, একদম নড়বে না, কিন্তু জো তো ভয় পেয়ে এমনিতেই জমে গিয়েছিল। ক্লাইড আস্তে করে জোকে টি-শার্ট খুলতে বলল এবং এই টি-শার্ট সে শামুকের ওপর রাখল। শামুকও তাদের ক্ষতি না করে সেখান থেকে চলে গেল।
ক্লাইড এমনটি করল কারণ এখন এই শামুক যেখানেই যাবে জুয়ের গন্ধ ছড়াতে থাকবে, যার ফলে যে প্রাণীটি তাদের পিছু নিয়েছে সেটি কিছুটা বিভ্রান্ত হয়ে যাবে। এই শুনে জো জিজ্ঞাসা করল, শামুক আমাদের ওপর আক্রমণ কেন করল না? এই শুনে ক্লাইড তাকে বলল, কিছু প্রাণী ভালোও হয়। মিনো বলল, যদি তুমি কখনো বিভ্রান্ত হও তো তাদের চোখে দেখে নিও, তুমি বুঝতে পারবে চোখ কখনো মিথ্যে বলে না। রাতে তারা একটি জায়গায় থামল যেখানে তারা খাবার খেল, কিন্তু যেইমাত্র তারা আরাম করতে লাগল ক্লাইড তাদের তুলে দিল, কারণ তাদের খাবারের গন্ধ থেকে বাকি প্রাণীগুলো এখানে চলে আসবে এবং এখন এখানে থাকা বিপজ্জনক হবে। পরের দিন মিনো আবারও জুয়েলকে ক্রসবোয়ে প্রশিক্ষণ দিল। মিনো বলল, মনকে একদম শান্ত করে তীর চালাও। জুয়েল যখনই এমনটি করত তার প্রতিটি তীর একদম নিশানায় লাগত। মিনো এটি দেখে খুব খুশি হয়ে গেল এবং জুয়েলকে জড়িয়ে ধরল। এই ছোট বয়সে তার পরিবার থেকে দূরে থাকা মিনো এখন জুয়েলের মধ্যে তার বড় ভাইকে দেখতে শুরু করেছিল। এভাবেই আরও কিছুদিন কেটে গেল। ক্লাইড এবং মিনো জোকে সমস্ত প্রাণী থেকে বেঁচে থাকতে শেখালো, এমন গাছপালা সম্পর্কে বলল যা বিষাক্ত প্রাণীদের বিষের প্রভাব নষ্ট করতে পারে। সবার সম্পর্কে বলার পরে অবশেষে তারা পৃথিবীতে বিদ্যমান সবচেয়ে বিপজ্জনক প্রাণী সম্পর্কে বলল, যার নাম স্যান্ড গবলার। এই স্যান্ড গবলাররা মাটির নিচে চলতে চলতে যে কোনো আওয়াজকে খুব নির্ভুলভাবে অনুসরণ করে, কিন্তু এদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হয় এদের রানী, যে আকারে এদের থেকে বহুগুণ বড় হয় এবং তার একটি পাখা মাটির ওপরে দেখা যায়। যদি রানী তোমার সামান্যতম আওয়াজও পেয়ে যায় তো খেলা শেষ। আজ পর্যন্ত কোনো স্যান্ড গবলার রানীকে মোকাবিলা করে বেঁচে ফিরেনি। মিনো রোজ জোয়েলকে ক্রসবোয়ের অনুশীলন করাতে থাকল এবং এখন জো দিন দিন ভালো হতে থাকল। এখন 5 দিন পর সেই জায়গায় এসে গেল যেখানে তাদের পথ আলাদা হতে চলেছে। ক্লাইড জোকে বলল, তুমি আমাদের সাথেই চলে এসো। তোমার একা বেঁচে থাকাটা কিছুটা কঠিন, একসাথে থাকলে বেঁচে থাকার সুযোগ বেশি। কিন্তু জোয়েল শুধু এমির সঙ্গে দেখা করার ধুনে মত্ত ছিল। তার এই সিদ্ধান্তে মিনো খুব দুঃখিত ছিল। জোয়েল তাকে বোঝালো, এমি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। মিনো শেষবারের মতো জোয়েলকে জড়িয়ে ধরল। সেখানেই ক্লাইড যাবার সময় জোয়েলকে একটি গ্রেনেড দিল এবং বলল, যখন খুব প্রয়োজন হবে তখনই এটি ব্যবহার করবে। এর পিন বের করার পরে 5 পর্যন্ত গুনবে এবং তারপর ছুড়বে। মনে রাখবে 5 পর্যন্ত গুনতে হবে। এখন উভয় দল তাদের নিজেদের পথে চলে গেল। এখন জোয়েল এবং বয়কে 50 কিলোমিটার দূরত্ব একা অতিক্রম করতে হবে, কিন্তু এই যাত্রা খুব কঠিন হতে চলেছে। কিছুক্ষণ চলার পরে তারা দুজনেই একটি জায়গায় পৌঁছালো যেখানে বয় কিছুটা অদ্ভুত আচরণ করতে লাগল এবং এখন সে আর এগিয়ে যাইছিল না। ভয়ে সে একটি প্যাডেল বোটের নিচে লুকিয়ে গেল। জোয়েল বয়কে বাইরে আসার জন্য বলছিল, তখনই জোয়েলের পায়ের নিচ থেকে অনেকগুলো পা বেরিয়ে এলো। এটি একটি খুব বড় সেন্টিপিড ছিল। জো ভয়ে তার ক্রসবো বের করল, কিন্তু এই প্রাণীটি জোয়ের খুব কাছে চলে এলো। সে তার লেজ দিয়ে জোয়েলকে ধরতে যাচ্ছিল। তখনই বয়ের ঘেউ ঘেউ শব্দে সে ভয় পেয়ে গেল এবং তার লেজ দিয়ে জোয়েলকে আক্রমণ করে তাকে অনেক দূরে ছুড়ে দিল। এখন এই প্রাণীটি বয়কে মারার জন্য বোটকে সব দিক থেকে ঘিরে ধরে সেটিকে উল্টে দিল। সেখানেই জোয়েলের চোখের সামনে আবার তার বাবা মাকে হারানোর সেই দৃশ্য চলতে লাগল। কিন্তু এবার জো জমল না। সে তার ভয়ের ওপর নিয়ন্ত্রণ পেয়ে উঠে দাঁড়ালো এবং ক্রসবো দিয়ে এই প্রাণীটির দিকে তীর ছুড়ল। এই তীরটি এই প্রাণীটির ঘাড়ে গিয়ে লাগল, যার ফলে সে রাগে পাগল হয়ে গেল। এখন বয়কে ছেড়ে সে দ্রুত সোজা জোয়েলের দিকে এলো, কিন্তু ঠিক সময় জোয়েল তীর ছুড়ে দিল, যা সোজা এই প্রাণীটির মাথায় গিয়ে লাগল। জোয়েলের এই আক্রমণে সে একবারেই ধরাশায়ী হয়ে গেল। জোয়েল ভয় কাঁপছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে সে সত্যিই এত বড় একটি প্রাণীকে মেরে ফেলেছে। তখনই জোয়েল বয়কে দেখল এবং বয় ছুটে এসে জোয়েলের কাছে এলো। জো তার বাবা মাকে বাঁচাতে না পারলেও আজ সে তার ভয়ের ওপর নিয়ন্ত্রণ পেয়ে বয়ের জীবন তো বাঁচিয়ে দিল। পরের দিন সকালে তারা দুজনেই একটি বড় গর্তের কাছে পৌঁছালো এবং বয় আবার অদ্ভুত আচরণ করতে লাগলো, পালাতে লাগলো। জোয়েল বুঝতে পারল যে কাছাকাছি কোনো বিপদ আছে। তখনই জোয়েল মাটির ভেতর থেকে একটি প্রাণীকে তার দিকে আসতে দেখল, যার একটি পাখা বাইরে আছে। অর্থাৎ এটি তো রানী, স্যান্ড গবলারদের রানী। জোয়েল বাঁচার জন্য একটি ছোট খেলনা দূরে ছুড়ে দিল, যাতে রানী তার আওয়াজ থেকে সেদিকে চলে যায়। এবং যেদিকে জোয়েল সেই খেলনাটি ছুঁড়েছিল, স্যান্ড গবলার কুইন সেখানে মাটি ফেটে বাইরে বেরিয়ে এলো। জো সময় নষ্ট না করে সেখান থেকে পালালো এবং রানী তার পিছু পিছু ছুটল। দৌড়াতে দৌড়াতে জোয়েল হঠাৎ নিচে পড়ে গেল এবং তার ব্যাগটি তার হাত থেকে ছুটে গেল। জোয়েল বয়ের পিছু পিছু একটি গাছের গুঁড়িতে লুকিয়ে গেল। জোয়েল বয়ের মুখ বন্ধ করে দিল যাতে কোনো আওয়াজ না হয়, এবং যখন কোনো আওয়াজ হলো না তখন রানী সেখান থেকে যেতে লাগলো।
কিন্তু তখনই জোয়ের ব্যাগ থেকে বয়ের মালকিনের লাল পোশাক নদীতে পড়ে গেল। এটি দেখেই বয় তার প্রাণের পরোয়া না করে সেই পোশাকটি বাঁচানোর জন্য ছুটে গেল। জো তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু বয় থামল না। এখন কুইন আবার তাদের দিকে আসতে লাগল। বয়কে বাঁচানোর জন্য জো তার ব্যাগের দিকে ছুটে গেল এবং সেই গ্রেনেডটি বের করল। পিন বের করে জয়ী যেইমাত্র 5 পর্যন্ত গুনতে লাগল, গ্রেনেড তার হাত থেকে পিছলে গেল। যেইমাত্র জোয়েল গ্রেনেড তুলতে লাগল, কুইন সেখানে এসে গেল এবং জোয়েলকে আক্রমণ করল। কিন্তু জোয়েল সেই গ্রেনেডটি দ্রুত ঘাবড়ে গিয়ে কুইনের মুখে ফেলে দিল এবং নিজে নদীতে ঝাঁপিয়ে পড়ল। তার এই আক্রমণে কুইন ছিন্ন ভিন্ন হয়ে গেল। জো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু সে বয়ের ওপর খুব রেগে ছিল। যেইমাত্র জোয়েল জল থেকে বাইরে এলো, সে দেখল যে জোকের মতো কিছু প্রাণী তার পুরো শরীরে লেগে আছে। ঘাবড়ে গিয়ে জোয়েল এই জোকগুলোকে একে একে তার শরীর থেকে সরাতে লাগল। সাথে সাথে সে এই পুরো ঘটনার জন্য বয়কে দায়ী করল। জো বয়কে বকা দিচ্ছিল যে এই বাজে পোশাকটির কারণে আমাদের দুজনের প্রাণ যেত। বয় এই কথায় রেগে গেল এবং জোয়েলকে একা ছেড়ে চলে গেল। দ্রুতই জোয়েল জোকের বিষে টলমল করতে লাগল। বিষের কারণে তার বিভ্রম হতে লাগল, জিনিসপত্র অস্পষ্ট দেখতে লাগল। এই নেশাগ্রস্ত অবস্থায় সে কিছুক্ষণ দূরে গিয়ে অজ্ঞান হয়ে গেল। তখনই তাকে সেই গাছটি দেখা গেল যা বিষ কাটতে পারে। জোয়েল দ্রুত সেই গাছটি খেয়ে নিল এবং নেশাগ্রস্ত অবস্থায় এগিয়ে যেতে লাগল। কিন্তু তার ভেতরে বেশি হাঁটার শক্তি ছিল না, তাই জোয়েল এক জায়গায় স্থির হয়ে বসে গেল। যার পরে হঠাৎ করে জোয়েল সেখানে অ্যামিকে দেখতে পেল। 7 বছর পর অ্যামিকে আবার দেখে জোয়েল তাকে দেখেই চুমু দিল এবং তারপর আবার অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, তখন সে দেখল যে জো এখন অ্যামির কলোনিতে আছে। অ্যামিকে সত্যিই নিজের সামনে দেখে জোয়েল খুব খুশি হল এবং অবাকও হল। অ্যামি তাকে বিশ্রাম নিতে বলল। জোয়েল বলল, এতক্ষণ পরে তোমাকে আবার চুমু খেয়ে আমার খুব ভালো লাগলো। কিন্তু অ্যামি বলল, তুমি আমাকে নয়, এই বুড়োকে চুমু দিয়েছিলে। এরপর অ্যামি বলল যে তাদের কলোনিতে কিছু লোক এসেছে, যাদের মধ্যে একজন জাহাজের ক্যাপ্টেন, এবং সে সব লোককে একটি নিরাপদ জায়গায় নিয়ে যেতে চায়। জোকে এই কথাগুলো কিছুটা অদ্ভুত লাগল, কিন্তু তখনই অ্যামি কোনো কাজ নিয়ে সেখান থেকে চলে গেল। যখন জোয়েল তার ঘর থেকে বাইরে এলো, তখন কলোনির সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল। সাথে সাথে বাইরে এসে সে একটি সৈকত দেখল। অ্যামির কলোনি আন্ডারগ্রাউন্ড হলেও পেছনে সমুদ্র থাকার কারণে তারা নিরাপদ, কারণ এই সমস্ত প্রাণী জল পছন্দ করে না। জোয়েলকে বাইরে দেখে অ্যামি তার সাথে কথা বলতে এলো। তখনই সেই ক্যাপ্টেন এবং তার কিছু সঙ্গীও সেখানে এসে গেল। অ্যামি ক্যাপ্টেনকে জোয়েলের পরিচয় করিয়ে দিল এবং বলল যে সে 7 দিনের যাত্রা করে এখানে পৌঁছেছে। ক্যাপ্টেন এই কথায় বেশ মুগ্ধ হল এবং বলল যে আগে সে আর্মিতে ছিল এবং এখন অবশিষ্ট লোকদের তার জাহাজ দিয়ে একটি বেশে নিয়ে যায়, যেখানে তারা এই বিপজ্জনক প্রাণীগুলো থেকে দূরে আরামে জীবন কাটাতে পারে। যখন জোয়েল এবং অ্যামিকে একা কথা বলার সময় পাওয়া গেল, তখন জোয়েল অ্যামিকে জিজ্ঞাসা করল, আমি এত দূরে শুধু তোমার সাথে দেখা করতে এসেছি, কিন্তু তুমি আমাকে দেখে ততটা খুশি কেন নও? অ্যামি বলল, এই বছরগুলোতে অনেক কিছু বদলে গেছে। সে তার বাবা মাকে হারিয়েছে এবং গত বছর সেই ব্যক্তিকেও, যাকে সে খুব ভালোবাসত। এটি শুনে জোয়েল দুনিয়া কেঁপে উঠল। এখন জোয়েল বুঝতে পারল যে এখানে আসার আগে তাকে অ্যামিকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে সে তার সাথে দেখা করতে চায় কিনা, কিন্তু অ্যামি বলল যে এটি তার ভুল। তাকে রেডিওতে জোয়েলকে আগেই সব বলে দেওয়া উচিত ছিল। কিন্তু অ্যামি বলল, আমি তবুও খুশি যে তুমি এখানে এসেছ। এখন আমরা ক্যাপ্টেনের সাথে গিয়ে চিরকালের জন্য এই প্রাণীগুলো থেকে মুক্তি পাব এবং আমরা বন্ধু তো থাকতে পারি। 140 কিলোমিটার ডাইনোসরের মতো পোকামাকড়ের সাথে যুদ্ধ করে জীবন হাতে নিয়ে আসা এই ছেলেটির জন্য এটি ছিল ফ্রেন্ড জোন। বন্ধু তো তার সেখানেও ছিল। জোয়েল এই মুহূর্তে কিছু বোঝার অবস্থায় ছিল না। কিছুক্ষণ পরে জোয়েল রেডিও দিয়ে তার কলোনির সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু কথা বলতে পারল না। তখনই সেই বৃদ্ধ লোকটি জোয়েলের কাছে এলো এবং কিছু ফল ও বিয়ার জোয়েলকে দিল। এটি একটি নতুন জীবনের শুরুর জন্য ক্যাপ্টেনের পক্ষ থেকে পুরো কলোনির জন্য উপহার। এখন জোয়েল সেই ম্যাপটি দেখল যা তার বন্ধুরা তাকে দিয়েছিল। এই ম্যাপের পেছনে তারা তার জন্য মেসেজ লিখেছিল, যেগুলো পড়ে জো আবেগপ্রবণ হয়ে গেল। সে বুঝতে পারল যে তার কলোনির লোকেরা তাকে কতটা ভালোবাসে এবং একটি মেয়ে যার সাথে সে 7 বছর ধরে দেখা করেনি, তার সাথে দেখা করার জন্য সে তাদের ছেড়ে চলে এসেছে। তখনই রেডিওতে জোয়েলের কলোনির একটি মেসেজ এলো। তারা সবাই জোয়ের আওয়াজ শুনে খুব খুশি হলো যে সে এত দূরে পৌঁছে গেছে। জোয়েল তাদের জিজ্ঞাসা করল যে তারা সবাই কেমন আছে। তখন তারা বলল যে জোয়ের যাওয়ার পরে সেখানে অনেকবার আক্রমণ হয়েছে এবং সেই কলোনিটি এখন নিরাপদ নয়। তখনই হঠাৎ করে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এখন জোয়েল সিদ্ধান্ত নিল যে সে তার বন্ধুদের জন্য ফিরে যাবে এবং তাদের না নিয়ে
ক্যাপ্টেনের সাথে এগিয়ে যাবে না। তখনই হঠাৎ জোয়েলের নজর সেই ফলগুলোর উপর পড়ল যা তাকে দেওয়া হয়েছিল। সেগুলো দেখে জোয়েলের কিছু মনে পড়তে লাগলো। জোয়েল তার বই খুলে দেখল যে এটি তো সেই ফল যা বয় তাকে খেতে নিষেধ করেছিল। এটি দেখেই জোয়েল অ্যামির কাছে ছুটে গেল, কিন্তু বাইরে সবাই এই ফলগুলোর নেশায় মত্ত ছিল। জোয়েল অ্যামিকে বোঝানোর চেষ্টা করল, তখনই ডায়না পেছন থেকে জোকে আক্রমণ করল। যখন জোয়েল জ্ঞান ফিরে পেল, তখন সে দেখল যে কলোনির সমস্ত লোক বাধা ছিল। আসলে এই ক্যাপ্টেনের এটাই কাজ, সে বিভিন্ন কলোনিতে গিয়ে সেখানকার লোকদের খাবার জিনিস চুরি করে। ক্যাপ্টেন বলল যে জাহাজ চালানোর জন্য জ্বালানি কোথা থেকে পাবো, তাই তারা একটি খুব বড় কাঁকড়াকে ধরে রেখেছিল যা তাদের জাহাজ টানে, এবং বিনিময়ে এই লোকেরা যেসব কলোনি লুট করে সেখানকার লোকদের কাঁকড়ার খাবার বানিয়ে দেয়। যেইমাত্র ক্যাপ্টেন রিমোটের বোতাম চাপল, একটি কালো ছায়া সমুদ্র থেকে তাদের দিকে বাড়তে লাগলো। সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করতে লাগলো। তখনই আমি পুরো শক্তি দিয়ে তার হাত খোলার চেষ্টা করল এবং সে সফলও হলো। এর সাথে সাথে সে জোয়েলকেও মুক্ত করে দিল। অ্যামি বলল, আমি এই তিনজনকে সামলাচ্ছে, তুমি এই কাঁকড়াটিকে সামলাও। এখন আমি গেটের একটি টুকরো নিয়ে তাদের মধ্যে একজন লোকের দিকে গুলির হাত থেকে বাঁচতে বাঁচতে ছুটে গেল এবং তাকে আক্রমণ করল, যার পরে তারা দুজনেই অজ্ঞান হয়ে গেল। অন্যদিকে সেই কাঁকড়াটি কাছে আসছিল। জোয়ে একটি লাঠি তুলল এবং কাঁকড়াটির দিকে ছুটে গেল। সেই কাঁকড়াটি যেইমাত্র জোয়েলের ওপর ঝাঁপিয়ে পড়ল, জোয়েল তার লাঠি দিয়ে তাকে মেরে উল্টে ফেলে দিল। উল্টে পড়ে যাওয়ার কারণে সেই কাঁকড়াটি এখন উঠতে পারছিল না। যেইমাত্র জোয়েল সেই কাঁকড়াটিকে মারার জন্য এগিয়ে গেল, ক্যাপ্টেন তার রিমোট দিয়ে সেই কাঁকড়াটিকে বিদ্যুতের একটি শক্তিশালী শক দিল, যার পরে সেই কাঁকড়াটি ঝলমলে উঠে দাঁড়ালো এবং সে জোয়েলের উপর জবরদস্ত আঘাত করল। যখন অ্যামির জ্ঞান ফিরল, সে তার সামনে ডায়ানাকে দেখল এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, কিন্তু ডায়ানা অ্যামিকে সহজেই হারিয়ে দিল। এদিকে সেই কাঁকড়াটি যেইমাত্র জোয়েলের দিকে বাড়ছিল, হঠাৎ বয় সেখানে এসে গেল এবং সেই কাঁকড়াটি এবং জোয়েলের মাঝে দাঁড়িয়ে গেল। সেই কাঁকড়াটি বয়কে দেখে কিছুটা শান্ত হয়ে গেল। ক্যাপ্টেন ডায়ানাকে বলল, এই কুকুরটিকে মেরে দাও। যেইমাত্র ডায়ানা তার হাতে লাগানো রকেট লঞ্চার চালাতে লাগলো, অ্যামি তার হাতে আঘাত করল, যার ফলে ডায়ানার নিশানা ফসকে গেল এবং সেই গ্রেনেডটি সোজা সেই কাঁকড়াটিকে গিয়ে লাগলো। এই আক্রমণে কাঁকড়াটি খুব আঘাত পেল। তখনই ক্যাপ্টেন নিজে নিচে এলো এবং অ্যামিকে এমন মারল যে সে অজ্ঞান হয়ে গেল। ওদিকে গ্রেনেড লাগার কারণে সেই কাঁকড়াটি খুব রেগে গিয়েছিল এবং সে ক্যাপ্টেনকেই মারতে তার দিকে বাড়তে লাগলো, কিন্তু ক্যাপ্টেন আবার তাকে শক দিল এবং সেই কাঁকড়াটি আবার জোয়ের দিকে ঘুরে গেল। ওদিকে জোয়েল বয়কে অ্যামির কাছে যেতে বলল তার সুরক্ষার জন্য। বয় কোনোভাবে অ্যামিকে জাগানোর চেষ্টা করল। সুযোগ পেয়েই সেই তিনজন চোর সেখান থেকে পালিয়ে গেল এবং এই প্রাণীটি এখন জোয়েলের উপর একের পর এক আক্রমণ করছিল। তখনই অ্যামির জ্ঞান ফিরল এবং সে তার সামনে পড়ে থাকা গ্রেনেড লানটি তুলে নিল। এখন এই প্রাণীটি জোকে তার পা ধরে ফেলল। জো অ্যামির কাছে সেই গানটি চাইল। দ্রুত অ্যামি তাকে বন্দুক দিল এবং জোয়েল ট্রিগার চাপতে যাচ্ছিল, কিন্তু তখনই সে কাঁকড়াটির চোখে দেখল। জোয়েলের হঠাৎ মিনোর কথা মনে পড়ল, যে কোনো প্রাণীর চোখে দেখে বলা যায় যে সে খারাপ কিনা। এই প্রাণীটির চোখে জো শুধু ব্যথা দেখতে পেল, যা সেই চেন থেকে হচ্ছিল, যার সাহায্যে তাকে বারবার শক দেওয়া হচ্ছিল। জো চেনের দিকে নিশানা করল এবং কাঁকড়াটিকে মুক্ত করে দিল, যার পরে কাঁকড়াটি জোয়ের ওপর একেবারেই আক্রমণ করল না। যেই মাত্র জোয়েল নিচে পড়ল, অ্যামি তার কাছে এসে গেল। তখনই সেই কাঁকড়াটিও জোয়েলের কাছে আসতে লাগলো, কিন্তু কাছে এসে এমনভাবে থামল যেন সে জোয়েলকে তার স্বাধীনতার জন্য ধন্যবাদ জানাতে চায়, এবং তারপর সে ক্যাপ্টেনের জাহাজের দিকে বাড়তে লাগলো। ক্যাপ্টেন এই মুহূর্তে জাহাজে পৌঁছে গিয়েছিল। সে তার রিমোট দিয়ে কাঁকড়াটিকে শক দেওয়ার চেষ্টা করল, কিন্তু কিছুই হলো না। এখন সে বুঝতে পারল যে তার বাজিমাত হতে চলেছে। এরপরে সেই কাঁকড়াটি এক একে সেই তিনজনকে জীবিত গিলে ফেলল এবং সাথে সাথে তাদের জাহাজটিও ধ্বংস করে দিল। এই সব হয়ে যাওয়ার পরে জো এখন তার কলোনিতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, কিন্তু জোয়েল যে সাহসের সাথে অ্যামি এবং তার পুরো কলোনির জীবন বাঁচিয়েছিল, এইটি দেখার পরে অ্যামি আবার জোয়েলকে পছন্দ করতে শুরু করেছিল এবং সে জোয়েলকে থাকতে বলল। কিন্তু জোয়েল বলল, আমার বন্ধুদের আমাকে দরকার, তাই আমাকে তো যেতেই হবে। জোয়েল অ্যামিকে এই প্রাণীগুলো থেকে লড়াই করার জন্য তার লেখা বইটি দিল, যার ভেতরে সে এদের সবাই দুর্বলতা লিখে রেখেছে। জোয়েল অ্যামিকে ধন্যবাদ জানাল, কারণ তারই কারণে জোয়েল এতদূর এসেছে এবং এই যাত্রা তার জীবন বদলে দিয়েছে। যাবার সময় জোয়েল সাহস করে অ্যামিকে চুমু দিল, যার পরে অ্যামি বলল, তুমি তো আমার জন্য 140 কিলোমিটার যাত্রা করে এসেছ, এবার তোমাকে খুঁজতে আমি আসব। তোমার মতে অ্যামির দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত কি? মন্তব্যে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।